লেখক ভাস্কর লাহিড়ীর আত্মোপলব্ধি। আচমকাই রাত্রির ঘুম ভেঙে গেল। একটু বিরক্তই হলো ঘুম ভেঙে যাবার জন্য। ঘুম এখনই ভাঙতে হলো। হাত বাড়িয়ে বেড ল্যাম্পের সুইচ টিপতেই এক মৃদু নীলাভ আলোয় ঘরটা আলোকিত হলো। পাশে তাকিয়ে দেখলো রঞ্জন অঘোরে ঘুমাচ্ছে। রাত্রি শখ করে একটি বাহারি ঘড়ি কিনেছিল, তবে এটি খাটের মধ্যেই মাথার কাছে লাগিয়েছিল, তার সময় দেখতে সুবিধে হবে। রঞ্জন প্রথমে কিছুটা আপত্তি করেছিল বটে, পরে তা মেনে নেয়। রাত্রির বয়স এই জুলাইয়ের 30 এলে 59 হবে। একসময় কলেজ ও ইউনিভার্সিটির ডাক সাইটে সুন্দরী ছিল। কত ছেলে ওকে প্রেম নিবেদন করতে গিয়ে ওর ধাতানি খেয়েছে তার ইয়ত্তা নেই। আবার ভলিবলেও দক্ষ ছিল। তার একার নৈপুণ্যে অনেকবার ওর কলেজ ইন্টার কলেজ টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে। এখন অবশ্য পায়ের যন্ত্রণায় সে খুব কষ্ট পায়। ডক্টর বলেছেন অস্টিও আর্থারাইটিস, অর্থাৎ হাড়ের ক্ষয় রোগ। এবার মেয়ের কাছে গিয়ে নি অপারেশনটা করালেই নয়। একদা ডাক সাইটে কলেজ সুন্দরীর সৌন্দর্য অস্তমিত। চামড়ায় টান ধরেছে, মুখেও ধীরে ধীরে বলিরেখা প্রকট হচ্ছে। সেই চুল যা রাত্রির গর্ব ছিল তাও নেই, অনেকটাই উঠে গেছে। ডান চোখে ভালো দেখতে পায় না। এবার ছানি অপারেশনও করিয়ে নিতে হবে। বম্বের বিখ্যাত মেয়েদের কলেজ সোফিয়া উইমেন্স কলেজের প্রিন্সিপাল ছিল রাত্রি। 1 বছর আগে একান্ত নিরুপায় হয়েই তাকে স্বেচ্ছাবসর নিতে হয়। রঞ্জন তার স্বামী, তার থেকে 7 বছরের বড়। লম্বা মেদহীন টান টান চেহারা দেখে বোঝার উপায় নেই বয়স প্রায় 70 ছুঁই ছুঁই করছে। তাকে দেখে অনেকেই 40 বছর বয়সী মনে করে। এক বিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানির চিফ এক্সিকিউটিভ পদে দীর্ঘদিন আসীন ছিল। এখন সে অবসরপ্রাপ্ত। গোলমুখ, মাথা থেকে চুল পাতলা হতে আরম্ভ করেছে। মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। এমনিতে নেশা করে না, তবে গতকাল মুম্বাইয়ের বিখ্যাত ট্রিলজি ক্লাবে তার বন্ধুর দেওয়া পার্টিতে বন্ধুদের পাল্লায় পড়ে পানাহার বেশি হয়ে যায়। ও তার ড্রাইভারের সহায়তায় মধ্যরাতের পরে বেসামাল হয়ে বাড়িতে ফেরা। খানসামার ডাকে রাত্রির ঘুম ভাঙা। ও রাত্রি ও খানসামা দুজনে মিলে বেসামাল রঞ্জনকে ধরে পোশাক পরিবর্তন করে বিছানায় শুইয়ে দেওয়া। তাই সে অঘোরে নিদ্রামগ্ন। ঘরে এসি চলার মৃদু শব্দ হচ্ছে। বিছানায় শায়িত রঞ্জনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো রাত্রি, চোখে বিতৃষ্ণার ভাব। তারপর বিছানা থেকে নামতেই উফ মাগো বলে কাতরে উঠল। হাঁটুর ব্যথাটা বেশ বেড়েছে। তারপর রাতে শোবার আগে ব্যথা নিরোধক বড়ি খেতে ভুলে গেছে। ব্যথা তো তাই শুনবে কি, তাই জানান দিচ্ছে। কিছুটা সময় বিছানায় বসে থেকে বিছানার কোনায় রাখা নি ক্যাপ জোড়া রাত্রি পরে নিল। এবার বেশ আরাম লাগছে। তারপর উঠে গিয়ে টেবিলে রাখা কাচের জগ থেকে 1 গ্লাস জল খেয়ে বারান্দার সামনের কাচের বড় দরজা খুলতেই সামনে থাকা আরব সাগরের অবাধ্য ঠান্ডা হাওয়া হু হু করে ঢুকে রাত্রির শরীরটা ঠান্ডা করে দিল। দেওয়ালে থাকা ওদের 3 জনের একত্রে রাত্রি, রঞ্জন ও মেয়ে রিম্পার টানানো ছবিটাও বার দুই সশব্দে কেঁপে উঠল। বাইরের অন্ধকার ও ঘরের নীলচে আলোয় অদ্ভুত আলো আধার পরিবেশ সৃষ্টি হলো। দরজা খোলা রেখে রাত্রি ফিরে এলো বিছানার কাছে। তারপর বেড সুইচ নিভিয়ে আবার বারান্দায় গিয়ে দাঁড়ালো। দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিল আবার। কাচের দরজা ভেজিয়ে দিয়ে এবার রাত্রি ব্যালকনি গিয়ে দাঁড়ালো। এই ব্যালকনি রাত্রির খুব প্রিয়। সি ফেসিং হওয়ায় প্রায় সারাদিন ধরেই আরব সাগরের বিভিন্ন রূপ লক্ষ্য করে। কাজের ফাঁকে ফাঁকে একটু ব্যালকনিতে এসে বসে সাগরের ওঠা ঢেউ লক্ষ্য করে। এমনিতেই ও সমুদ্র প্রিয়। আবার রঞ্জন ও মেয়ে রিম্পা তার বিপরীত। তাদের পছন্দ হলো পাহাড়। মনে পড়ে রিম্পার ছেলেবেলায় পুজোর সময় বেড়াতে যাবার আগে প্রায় রাত্রি হেরে যেত মেয়ের আবদারে। রঞ্জন সেভাবে কিছু বলতো না ঠিকই, কিন্তু প্রচ্ছন্নভাবে মেয়েকেই সমর্থন করত। জুহু বিচের ঠিক উল্টো দিকেই রাত্রির বড় সাধের ক্রিম রঙের বাংলো বাড়ি। সামনেই সবুজ গালিচায় মোড়া ছোট্ট বাগান দেখে চোখ জুড়িয়ে যায়। তাতে বেশি চোখ কাড়ে ডালিয়া এডোনিয়াম। কসমস ফুল বাগান আলো করে থাকে। বিভিন্ন রঙের গোলাপও আছে, রজনীগন্ধাও আছে, আবার জারুল, হাসনাহানা, কদম, কাঠচাপাও আছে, আবার জিনিয়া, পিটুনিয়াও আছে।
বাড়িতে ঢুকতেই নিয়মিত পরিচর্যারত বোগেনভেলিয়া গাছের উপরে চোখ পড়ে সবার। বাড়ির মালিক ও মালকিন যে বাগান বিলাসী তার বলে দিতে হয় না। রাত্রির বাগানের ডালিয়া ও গোলাপের সৌন্দর্য দেখার মতো। বেশ কয়েকবার পুষ্প প্রদর্শনীতে পুরস্কারও পেয়েছে তারা। চারদিকে বিশাল আকাশ ছোঁয়া বাড়ির মাঝে রাত্রির বাংলো বাড়ির সবার নজর কাড়ে। এবার রাত্রি বাইরে তাকালো ব্যালকনি থেকে। নিকষ কালো অন্ধকারে চারিদিক আচ্ছন্ন। আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশে লক্ষ তারারা জ্বলছে নিজের মতো করে। নিচে জুহু বিচের ধার ঘেঁষে অসংখ্য বাতিদানে আলো জ্বলে মুক্তোর মতো, সেই সৌন্দর্য দেখার মতো। তারপর সাগরের বিভিন্ন আকারের ঢেউ তাদের মতো করে আছড়ে পড়ে পারে। দিনের বেলায় জুহু এলাকায় অসংখ্য লোকের সমাগম ঘটে। তাদের সমবেত কলরবে মুখর থাকে পুরো জায়গা। এখানে সকালে জগিং করতে অনেকেই যান। রাত্রি ও রঞ্জনও নিয়মিত সকালে জগিং করতে যেত। এখন বয়সকালীন সমস্যাতে তাতে ভাটা পড়েছে। রাত্রির হাঁটতে সমস্যা হাঁটুর ব্যথার কারণে। আর রঞ্জন এখন আর সকালে ঘুম থেকে ওঠে না, তার জন্য হয়তোবা কাক ভরে ওঠা বন্ধ দুজনের। বেশ মনে পড়ে জগিং করতে গিয়ে সিনেমার শুটিং দেখা, জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের কাছ থেকে দেখা, একসাথে ছবি তোলা চিত্র তারকাদের অটোগ্রাফ নেওয়া, ঘোড়ায় চড়া কম করেছে দুজনে। খানিকক্ষণ দাঁড়ানোর পর হাঁটু জানান দিচ্ছে তার উপস্থিতির কথা, তাই একটা বেতের আরাম কেদারায় এটাও রাত্রির খুব শখের। এসে বসলো। অবাধ্য আরব সাগরের দামাল হাওয়ায় তার চুল এলোমেলো করে দিচ্ছে বারে বারে। হাওয়া তার শরীর ঠান্ডা করছে ঠিকই, কিন্তু তার ভেতরে থাকা মন সেটা ঠান্ডা করতে পারে কি? মনটাও কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। আসলে বেশ কয়েক বছর ধরে রঞ্জনের ব্যবহার একদম পাল্টে গেছে। রাত্রির প্রতি রঞ্জনের শীতল ব্যবহার। এখন তারা বাড়িতে এক ছাদের নিচে থাকে ঠিকই, কিন্তু প্রয়োজন ছাড়া কেউ বাক্যালাপ করে না। ফলে রাত্রি দিন দিন কেমন যেন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই প্রাণচঞ্চল রাত্রি কেমন হয়ে পড়ছে। অবশ্য এ নিয়ে রঞ্জন নির্বিকার, কোনো মাথা ব্যথা নেই। ফলে রাত্রি বাড়িতে একা হয়ে পড়েছে। মেয়ে রিম্পা, সেও দূরে থাকে, বিয়ের পর অস্ট্রেলিয়ায় মেলবোর্নে। জামাই একজন নামকরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আর মেয়ে সেও কম যায় না, সেও অ্যানথ্রোপোলজিতে ডক্টর। যখন রিম্পা এখানে ছিল তখন রিম্পার সাথে কথা বলে রাত্রির সময় কেটে যেত। এবার রাত্রির মন অশান্ত হয়ে উঠছে বিয়ের এত বছর পর এরকম ব্যবহারে। তাই রাত্রি চেয়ারে বসে নিজের ভাবনার সাগরে ডুব দিল। ফিরে গেল অতীতে জীবনের সোনালী দিনগুলোতে। জলপাইগুড়ির সম্ভ্রান্ত বাবুপাড়াতে রাত্রির বেড়ে ওঠা। গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়াশোনা, তারপর কলেজ। কলেজ থেকে একদিন বাড়িতে ফেরার পথে কিছু মদ্য যুবকের হাতে পড়া। তখনই দেবদূতের মতো আকাশের আবির্ভাব। আকাশে সেদিন অমনভাবে না এলে হয়তো বা চরম ক্ষতি হয়ে যেত রাত্রির। সেদিন আকাশে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। তারপর যা হয়, পরিচয় গাঢ় হয়ে একে অপরের কাছে কাছে আসা। সব চলছিল প্রকৃতির নিয়ম মেনেই। আকাশের একটাই অসুবিধা, সে হাজার চেষ্টা করেও কোনো চাকরি জোগাড় করতে পারছিল না। মা বাবা ছোট ভাইকে নিয়ে আদর পাড়ার একটা ছোট বাড়িতে থাকে। বাবার স্থানীয় রেল বাজারে ছোট একটি মুদি দোকান। মা নিপার ছাপোষা এক গৃহবধূ। অপরদিকে রাত্রির জন্য রাত্রির বাবার বিয়ের জন্য পাত্র দেখা। রাত্রির কোনো মতে ঠেকিয়ে আকাশকে বিয়ের জন্য জোরাজুরি করা। আকাশের চাকরি নেই বলে সবিনয় তা প্রত্যাখ্যান করা ও আরো কিছুদিন অপেক্ষা করতে বলা। সব চলছিল প্রকৃতির নিয়ম মেনে। হঠাৎই পাড়ার এক জানাশোনা ভদ্রলোক রঞ্জনের সাথে রাত্রির পরিবারের আলাপ করিয়ে দেন। রঞ্জনের বিশাল চাকরি ও কথাবার্তা শুনে ওরা মুগ্ধ হন ও রাত্রির বিয়ে দিয়ে দেন। রাত্রি মোটামুটি সচ্ছল পরিবারেই মানুষ, আর এক মেয়ে হওয়াতে ছেলেবেলায় থেকে অভাব কি জানেনি। বাবা ও মেয়ে বলতে অজ্ঞান। যাই হোক, বিয়ের আগে রাত্রি শেষবারের মতো আকাশের সাথে দেখা করে। সেদিন আজও মনে পড়ে। দুজনের চিরবিচ্ছেদের যন্ত্রণা দুজনের চোখের জলে ভিজে যায়। তাও সেদিন আকাশ বলেছিল, আমার দুর্ভাগ্য, তোমাকে ধরে রাখতে পারলাম না। চাকরি নিশ্চয়তা না পেলে কি বা করতে পারি। রাত্রি সেদিন চরম অপমান করতেও ছাড়েনি। তাও চরম অপমানিত হয়েও হাসি মুখে রাত্রিকে বলেছিল, বিয়ে করে তুমি সুখী হও। যথাসময়ে রাত্রির বিয়ে হয়ে গেল। বিয়ের ঠিক 2 মাস পরে রঞ্জন এসে রাত্রিকে বাণিজ্য নগরী বোম্বে, এখন মুম্বাইতে নিয়ে গেল। প্রথম দিকে সান্তা ক্রুজ এরিয়াতে ছিল।
পরে এই জুহুতে বাংলো করে উঠে আসে। প্রথম কটা বছর রঞ্জন রাত্রি একে অপরের পরিপূরক ছিল। দেখে সবাই বলতো আদর্শ দম্পতি। রঞ্জন সকালে অফিসে চলে যেত, তারপর রাত্রির বাড়িতে সময় কাটতো না। কথা বলার লোক নেই অত বড় বাড়িতে। কাজ করার লোক আছে ঠিকই, তারা মারাঠি ভাষা ছাড়া আর কিছুই বলতে পারে না। হিন্দি তো নয়ই, আর বাংলা সে মনে হয় দুর্বোধ্য ভাষা। রাত্রির মুখে শুনে ওরা রীতিমতো হাসাহাসি করত। রাত্রি রীতিমতো লজ্জায় পড়তো। তারপর একদিন বাড়িতে রঞ্জনকে বলেছিল, রঞ্জন ওদের বুঝিয়ে বলাতে পরে ওরা আর হাসতো না। ওদের মধ্যে একজন একটি বয়সী মহিলা, মহারাষ্ট্রে গৃহ পরিচারিকাদের স্থানীয় ভাষায় বাই বলা হয়। সে রাত্রিকে অল্প অল্প করে কাজ চলার মতো মারাঠি ভাষা শিখিয়ে দেয়। অনেকদিন রঞ্জন ও রাত্রির ওদের সঙ্গে ভাঙা ভাঙা মারাঠিতে কথা শুনে হাসি চেপে রেখে রাত্রিকে উৎসাহ দিয়ে গেছে। বিয়ের 4 বছরের মাথায় রাত্রি মা হলো, মানে রিম্পা রাত্রির কোল আলো করে এলো। রঞ্জন ও রাত্রি দুজনেই চাইছিল ওদের সন্তান মেয়েই হোক। রঞ্জন খুব দায়িত্বশীল, রাত্রির উপরে কোনো অভাবই রাখেনি। যা চাইতো তার চেয়ে বেশি এনে দিত। সেদিক থেকে রাত্রির কোনো অভিযোগ নেই। ঘোরা, সিনেমা দেখা সব দুজনে একসাথেই করত, যাকে বলে সুখের সংসার। কিন্তু কালের লেখা খণ্ডাবে কে? সেদিন ছিল রিম্পার 5 বছরের জন্মদিন। সেই দিন থেকে শুরু হলো রঞ্জনের ধীরে ধীরে পাল্টে যাওয়া। রাত্রি 2 দিন আগে থেকে সবাইকে নেমন্তন্ন করে রেখেছিল। রঞ্জনও উৎসাহ নিয়ে জন্মদিনের সব কেনাকাটা করেছিল রাত্রিকে নিয়েই। রঞ্জন ও রাত্রি অর্ডার দিয়ে মেয়ের জন্য সাদা রঙের জরি বসানো জামা কিনে এনেছিল। তার সঙ্গে মাথায় সাদা রঙের টুপিও ছিল। রিম্পাকে তা পরে ঠিক রূপকথার রাজকন্যাই মনে হচ্ছিল। রাত্রিও খুব সুন্দর সেজেছিল, বিশেষ করে রঞ্জনকে চমকে দেবার জন্যই। সেদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে রিম্পা ও রাত্রি দুজনেই রঞ্জনকে অফিসে যেতে বারণ করেছিল। রঞ্জন রিম্পাকে আদর করে বলল, না মা, তোর কেক কাটার আগেই আমি চলে আসব। রিম্পাও তার স্বভাব সিদ্ধ আদুরে গলায় বলেছিল, নাইলে কিন্তু ফাইন দিতে হবে। রঞ্জন রাত্রির দিকে হাত নাড়ল, তারপর বের হয়ে গেল। রাত্রি মেয়েকে নিয়ে দোতলায় বারান্দায় এলো। রিম্পা উপর থেকে বাবাকে বলল, টাটা বাবা, তাড়াতাড়ি এসো কিন্তু। মেয়ের দিকে তাকিয়ে রঞ্জন মাথা নেড়ে ওর বিলাসবহুল অডি গাড়ি নিয়ে বেরিয়ে গেল। অপসৃয়মান গাড়ির দিকে তাকিয়ে থেকে রাত্রি মেয়েকে নিয়ে ঘরে ঢুকে গেল। সারাদিন তার অনেক কাজ। মেয়েকে খাওয়াবে, স্নান করিয়ে মন্দিরে মেয়ের মঙ্গল কামনায় পুজো দিতে হবে। বিকেলে সব আমন্ত্রিত অতিথিরা চলে আসবেন। রিম্পার বন্ধুরাও সব আসবে। রঞ্জনের আজ বাড়িতে থাকতেই পারত, তাতে কাজ অনেক হালকা হতো। তা না, বাবুর নাকি আজ অফিস যেতেই হবে। কি এমন জরুরি কাজ মেয়ের জন্মদিনে অফিসে যেতে হবে? দুপুরবেলায় মেয়েকে নিয়ে মন্দির থেকে বাড়িতে ফিরে এলো রাত্রি। মেয়ের বায়না, বাবাকে ফোন করো, একটু কথা বলবো। রাত্রি এক ধমক দিল মেয়েকে, আগে দুপুরের খাবার খাবে, তারপর কথা বলবে। মার ধমক খেয়ে মেয়ের অভিমানে 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। বড্ড অভিমানী মেয়েটা। রাত্রির মনে পড়ে গেল সেও এমনটাই ছিল ছোটবেলায়। এরকম ধমক দিলে সেও হাপুস নয়নে কাঁদত। ক্রন্দনরতা মেয়েকে দেখে এবার মায়া হলো রাত্রির। সে মেয়েকে এভাবে ধমক দিয়ে কথা না বললেই পারত। তাই মেয়েকে কাছে টানতেই মেয়ে অভিমানে বলে উঠল, ছাড়ো আমায়, একদম ধরবে না। আজ আমার জন্মদিন, তাও তুমি বকলে আমায়। রাত্রে রিম্পাকে জোর করে কাছে টেনে নিয়ে বলল, আমার মেয়েকে আমি আদর করবই। তারপর চুমোতে চুমোতে ভরিয়ে দিল মেয়েকে। বলল, আমার সোনা চাঁদের কণা, সবাই বলে দে না দে না। তারপর ফোনে ধরল রঞ্জনকে। মোবাইলে বারবার নট রিচেবল বলাতে বাধ্য চিন্তান্বিত হয়ে অফিসের রিসেপশনে ফোন করলো রাত্রি। রিসেপশনিস্ট মেয়েটি রাত্রির পরিচয় জেনে জানালো, সাহেব বেলা 12টা নাগাদ অফিস থেকে বের হয়ে গেছেন, বলে গেছেন আসতে দেরি হবে। রাত্রি এবার লজ্জার মাথা খেয়ে জিজ্ঞেস করলো, কোথায় গেছেন? রিসেপশনিস্ট মেয়েটি বলল, তারা দুজন বন্ধুকে নিয়ে বের হলেন, বললেন মিটিংয়ে বসবেন। রাত্রি ঘড়িতে দেখলো তখন প্রায় 3টে বাজে। রিসেপশনিস্ট মেয়েটিকে মেয়ের জন্মদিন বলে রঞ্জন যেন তাড়াতাড়ি বাড়ি আসে তা বলে দিল মেয়েটিকে। রাত্রির মনটা খারাপ, কারণ রোজ রাত্রি বেলা 1টা-2টোর মধ্যে রঞ্জনকে ফোন করে। তখন রঞ্জনের লাঞ্চ টাইম থাকে, খেতে খেতে কথা বলে রঞ্জন।
কোনো রান্নার প্রশংসা করলে রাত্রি কপট ধমক দেয়। এভাবেই চলে আসছিল, আজই তার ব্যতিক্রম হলো। সন্ধ্যায় বাহারি আলো জ্বলে উঠল এক এক করে। অভাগতরাও এক এক করে আসতে শুরু করেছেন। তখনও রঞ্জন বাড়িতে আসেনি। অফিসে বার দুই ফোন করেও রাত্রি এক উত্তরই পেল, সাহেব এখনো আসেনি। সে রাতের জন্মদিন পার্টিটা কোথায় আনন্দের হইচইতে হবে তা না হয়ে কেমন যেন হয়ে গেল। না হবার প্রধান কারণ একটাই, গৃহকর্তার অনুপস্থিতি। রাত্রি তার যথাসাধ্য চেষ্টা করেছে অভাগতদের আপ্যায়নে, বিন্দুমাত্র খামতি রাখেনি। অতিথি হিসেবে উপস্থিত যারা ছিলেন তারাও রাত্রির আন্তরিকতায় যথেষ্ট মুগ্ধ। তাও রঞ্জনের অনুপস্থিতি সবার নজর এড়ায়নি। একমাত্র মেয়ের জন্মদিন ঘটা করে পালন হচ্ছে, সেখানে বাবা অনুপস্থিত, সবাই তো বলবেই। রাত্রিকে অনেকে জিজ্ঞেস করেছিল, কিন্তু রাত্রির উত্তর অনেকের মনোপ্রুত হয়নি, তা বোঝাও গেছে। রাত্রির আড়ালে কানাঘুষো করা নিয়ে রিম্পা আশা করেছিল বাবা আসবে, তারপর বাবাকে নিয়ে জন্মদিনের কেক কাটবে। সাদা পোশাকে তাকে স্বপ্নপুরী রাজকন্যা মনে হচ্ছিল। আবার রাত্রিকেও সেদিন অসাধারণ সুন্দরী লাগছিল। হালকা প্রসাধনেও অসামান্য সুন্দরী লাগছিল। রঞ্জনের পছন্দের গাঢ় নীল রঙা, তাতে সোনালি জড়ি বসানো নকশা করা শাড়ি ও ম্যাচিং ব্লাউজ, কপালে ছোট একটি টিপ, গলায় একটি হার। রাত্রির বন্ধুরা হাসাহাসি করছিল, কিরে যার জন্য এত সাজগোজ, সেই তার বউয়ের এই সাজ দেখলো না, এটা কি মানা যায়? রাত্রিও হাসি মুখে তার প্রত্যুত্তর দিয়ে চলছিল। রিম্পা তো বাবা না এলে কেক কাটবে না বলে বসেই আছে, কিন্তু সমবয়সী বাচ্চারা, ওদের জন্যই রাত্রি মেয়েকে বলল, তুমি কেক কেটে নাও, না হলে তোমার বন্ধুরা কষ্ট পাবে। তোমাকেই তো বলবে পরদিন ওদের সাথে খেলতে গেলে। কিরে আমাদের নিমন্ত্রণ করলি, কিন্তু আমাদের নিয়ে কেক কাটলি না, আর বেলুন তাও দিলি না। তোমার এই কথাগুলো ভালো লাগবে তো? রিম্পা বলল, কিন্তু বাপি। রাত্রি কি করে? মেয়েকে ভোলানোর জন্য বলল, বাপি অফিসে কাজে আটকে গেছে, তাই আসতে পারছে না এখন, তাই তোমাকে কেক কাটতে বলেছে। মেয়ে কি বুঝলো কে জানে, মুখ দেখে মনে হলো মার কথা বিশ্বাস এক বিন্দুও করেনি। তাও অনিচ্ছা সত্ত্বেও বন্ধুদের নিয়ে কেক কাটলো। কেক নিয়ে হুল্লোড়, গালে মাখিয়ে দেওয়া, বন্ধুদের সমবেত কলরবে হাততালি দিয়ে বলা, হ্যাপি বার্থডে টু ইউ রিম্পা। তারপর ঝোলানো বড় বেলুন ফাটিয়ে তা থেকে চকোলেট নিয়ে হুড়োহুড়ি, সব হলো জন্মদিনের মেজাজেই। এখন রাত প্রায় 10টা বেজে গেছে। 7টা থেকে বন্ধুদের সাথে হুটোপুটি করে রিম্পা ক্লান্ত হয়ে ঘরে তার জন্মদিনে পাওয়া উপহারগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে কিছু না খেয়েই। রাত্রি তদারকিতে ব্যস্ত। নিমন্ত্রিত অতিথিরা এক এক করে খেয়ে খাবার ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করে বিদায় নিচ্ছেন। প্রতিবারেই রাত্রিকেও তাদের সামনে সৌজন্য রক্ষা করার জন্য হেসে বিদায় জানাতে হচ্ছে। বিখ্যাত ডায়মন্ড ক্যাটারার আজকের জন্মদিনের পুরো ব্যবস্থাপনায় ছিল। তাদের সমবেত নৈপুণ্যে ভালোভাবে অনুষ্ঠানটা হয়ে গেল। তারাও তাদের জিনিসপত্র গাড়িতে তুলে রাখছে। সন্ধ্যা থেকে হয়ে চলা হইচই এখন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। একটা একটা করে আলো নেভানো শুরু হলো এবার। বাড়িতে কাজের লোক, বাগানের মালি, দারোয়ান, খানসামা ও রিম্পা, যে বয়স্ক মহিলার কাছে থাকে, রিম্পা তাকে আনি বলে ডাকে, তাদেরকে খেয়ে নিতে বলল। তারা রাত্রিকেও ওদের সাথে খেতে বলেছিল। রাত্রি বলেছিল সাহেব আসুক তারপর খাবো। সবাই খেয়ে চলে গেল। বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। এখন রাত্রির শরীর আর চলছে না। সন্ধ্যা থেকে রাত ধকল গেল, তাই রাত্রি একটা আরাম কেদারায় শরীর এলিয়ে দিল। শরীর ক্লান্ত থাকায় দু চোখ বুজে এলো রাত্রির। কতক্ষণ এভাবে ঘুমিয়েছিল জানে না সে। হঠাৎ সদর দরজার উপর সজোরে করাঘাত ও দারোয়ানের ডাক, দরওয়াজা খুলিয়ে মাঝি বলাতে রাত্রি ধর্মর করে উঠে পড়ল। চোখ কচলাতে কচলাতে দেওয়ালে থাকা বড় ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বাজে। উঠে দরজা খুলে দিল ও সবিস্ময়ে দেখলো রঞ্জন পুরো বেসামাল অবস্থায় দারোয়ান ও তার ড্রাইভারের কাঁধের উপরে ভর দিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে, নেশায় চুর হয়ে। মুখে অশ্রাব্য ভাষায় গালাগালি চলছে সমান তালে। রাত্রি কি করে, সেই ইশারায় রঞ্জনকে দোতলায় নিয়ে যেতে নির্দেশ দিল। দারোয়ান ও খানসামাকে তারাই রঞ্জনকে ধরে ধরে উপরে নিজের ঘরে নিয়ে গেল। বেসামাল রঞ্জনকে এই অবস্থায় দেখবে আশাও করেনি রাত্রি। অজান্তেই তার দু চোখ ভরে জল চলে এলো। পরদিন যথারীতি সকাল হলো। রাঙা সূর্যের আলোয় ধীরে ধীরে চারদিক আলোকিত হয়ে উঠছে। একজন ছাড়া সে হলো রাত্রি। তার মন তখন শ্রাবণের ঘন কৃষ্ণবর্ণ মেঘে আচ্ছন্ন। তা ভেদ করে সূর্যের আলো তো ছাড়, কোনো আলোই মনকে আলোয় আলোকিত করতে পারবে না। সে কালকের ঘটনায় এতই হতভম্ব ছিল যে বুঝতেই পারেনি কেন এমন হলো। গতরাতে ঘুমও ভালো হয়নি।
মেয়ের ঘুমের মধ্যেই চিৎকার করে ওঠায়, আবার পিঠে চাপড় দিয়ে ঘুম পাড়িয়ে নিজে একটু ঘুমোবার চেষ্টা করা, আবার পাশের ঘরে রঞ্জনকে দেখে আসা, গায়ে চাদর ঠিক করে দেওয়া, এই করতে করতে এই রাত্রি প্রায় শেষ। তারপর বিছানায় এসে মেয়ের পাশে শুলেও ঘুম আর আসেনি। এখন ঘড়ির কাঁটা প্রায় 7টা। আজ শনিবার, রঞ্জনের অফিসে যাবার তাড়া নেই। বস্তুত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রঞ্জন একদম সময় পায় না। সকাল 7টা বাজার সাথে সাথে রঞ্জন অফিসে বেরিয়ে যায়। মেয়ে তখন ঘুমিয়ে থাকে, ফলে রিম্পার সাথে রঞ্জন তেমন কথা বলার সুযোগ পায় না। আর বাড়ি ফেরে রাত 11:30 কি কখনো 12টা, তখন মেয়ে ঘুমিয়ে পড়ে। এক শনি ও রোববার এই দুদিন রিম্পা বাবাকে কাছে পায়, ফলে এই দুদিন বাবা ও মেয়ের সোহাগের যুগলবন্দিতে বাড়ি মাত হয়ে থাকে। রাত্রিও তাদের সঙ্গী হয়, আনন্দে কেটে যায় সেই শনিবার ও রবিবারের দিনগুলো। এভাবেই চলছিল সময়। রাত্রি দেখলো রিম্পা জন্মদিনে উপহার পাওয়া তার যাবতীয় খেলনাগুলো নিয়ে বসেছে। নেড়ে চেড়ে দেখছে সব খেলনাকে। খেলনার দেখার আনন্দেই মেয়ে সকালে ঘুম থেকে উঠে পড়েছে। রাত্রি মেয়ের কপালে আলতো চুমু দিয়ে বলল, যাও মা, টয়লেট করে দাঁত ব্রাশ করে এসো, তারপর 1 গ্লাস দুধ খেয়ে বই নিয়ে বসো। কাল তো পড়াই করোনি জন্মদিন বলে। মেয়ে খেলনা দেখতে দেখতে বলল, মা, বাপি এসেছে? রাত্রি নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ। মেয়ের বায়না, আমি বাপির কাছে যাব। রাত্রি বলল, এখন না, বাপি অনেক রাতে এসেছে, আর এখন বাপি ঘুমাচ্ছে, পরে দেখা করবে। মেয়ে একটু মনক্ষুণ্ণ হয়ে ব্রাশ নিয়ে চলে গেল। রাত্রিও একবার পাশের ঘরে উকি দিয়ে দেখলো রঞ্জন তখনও ঘুমাচ্ছে। দেখে রান্নাঘরে চলে গেল মেয়ের জন্য দুধ আনতে ও সকালে ব্রেকফাস্ট কি হবে তা রান্নার লোককে বলে দিতে। বেলা 10টার সময় রঞ্জন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে এলো। সেখানে রাত্রি মেয়েকে খাবার খাওয়াচ্ছিল। রঞ্জনকে দেখেই রাত্রি চেয়ার ছেড়ে উঠে নিজের ঘরের দিকে যেতেই রঞ্জন বলে উঠল, কোথায় যাচ্ছ? রাত্রি তার কথার উত্তর না দিয়ে মেয়েও তার খাবারের বাটি নিয়ে নিজের ঘরে চলে এলো। রঞ্জনও তার পিছু পিছু, কি কথা বলছো না তো, বলতে বলতে রাত্রির ঘরের সামনে এলো। রাত্রি ঘরের মধ্যে ঢুকে দরম করে দরজা বন্ধ করে দিল। মেয়ে সজোরে কেঁদে উঠল, আমি বাপির কাছে যাব। ও মা, দরজাটা খোলো। রাত্রি বলল, এখন আমিও বাইরে যাব না, তুমিও যাবে না। মেয়ে তো ঘাবড়ে গিয়ে কেঁদে উঠল। ওদিকে রঞ্জন দরজার বাইরে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছে ও সমানে বলে চলেছে, দরজাটা খোলো। রাত্রি বলে উঠল, কাল দুপুরের পর থেকে যেখানে ছিলে ওখানেই যাও। বাড়িতে আসতে কে বলেছিল? কাজের লোকের সামনে ড্রাইভার ও খানসামা, নিজের সম্মান নষ্ট করতে পারো, লজ্জা নেই? মেয়ের জন্মদিনটা বড় হলো না বন্ধুদের সাথে আড্ডা, পানীয় খেয়ে নেশায় চুর হয়ে মুখে গন্ধ নিয়ে ও অশ্লীল গালিগালাজ করতে করতে বাড়িতে আসা তোমার পছন্দ হলো? রঞ্জন একটু লজ্জাই পেল। এবার সত্যি কাল বন্ধুদের পাল্লায় পড়ে এটা না করলেও হতো। রঞ্জন বন্ধুদের বলেছিল মেয়ের জন্মদিনের কথা, তাড়াতাড়ি বাড়িতে চলে যাবার কথা, কিন্তু কোথায় কি? বন্ধুরা শোনেনি সে কথা। তারপর বউয়ের কথা বেশি শোনেও নাকি পুরুষই নয়, ইত্যাদি ইত্যাদি বাছা বাছা সম্বোধন করছিল। তারপরেই তাকে কিছু বাছা সম্বোধন করে বলা, তুই চুরি পরেই থাক, বলাতেই রঞ্জন রাজি হয় ওদের সাথে যেতে। তারপরে এই ঘটনা। কিন্তু রাত্রিকে সত্য কথা বলা যাবে না, ও জেনে গেলে মুশকিলে পড়ে যাবে। এরকম মজা জীবনে আনন্দ করার জন্যই তো। তাই রাত্রি মন রাখার জন্য সমানে অনুনয় বিনয় করতে থাকলো, আর এরকম হবেই না, বন্ধুদের সাথে মিশবো না, তুমি ও রিম্পাই আমার নয়নের মণি। সাথে বাড়তি যোগ করে দিল, বউয়ের মনে রাখতে হবে, বউটা খুব সরল, এত ঘোর প্যাচ বোঝে না। তুমি তো জানোই যে তোমাকে না দেখলে আমার দিন ভালোই যায় না। দরজাটা খোলো, আমি কান ধরছি, আর এরকম হবেই না। এবার রাত্রি দরজা খুলে দিল আর কান্না জড়ানো গলায় বলল, এরকম আবার করলে আমি আত্মহত্যা করব। আর রিম্পা বাপি বাপি করতে করতে রঞ্জনকে জড়িয়ে ধরলো। রঞ্জনও হাসি মুখে মেয়েকে আদর করতে করতে নিজের কুটিল পরিকল্পনা সাজাতে ব্যস্ত। আপাতত বন্ধুদের ও প্রাইভেট সেক্রেটারি রেশমাকে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে বারণ করতে হবে, কিছুতেই রাত্রি যেন জানতে না পারে। তারপর কেটে গেল বেশ কিছুটা বছর, সব আগের মতোই চলছিল। এর মধ্যে রাত্রির চাকরি পাওয়া, মেয়ের বড় হয়ে ওঠা, সব সময়ের সাথে সাথে হচ্ছে। মেয়ে আর ছেলেবেলার মতো বাপি বাপি বলে রঞ্জনকে জড়িয়ে ধরে না। মেয়েও পড়াশোনায় খুব ভালো। রাত্রি কয়েকবার জলপাইগুড়িও গিয়ে বাবা মার সাথে দেখা করেছে। তখন আকাশের সাথেও 1-2বার দেখা হয়েছিল। তার মধ্যে 3 বছরের ব্যবধানে মা ও বাবার মৃত্যু রাত্রিকে কিছুটা নাড়া দিয়েছে। এর মধ্যেই চলে এলো রাত্রি রঞ্জনের 29তম বিবাহ বার্ষিকী। এই বিবাহ বার্ষিকী যে রাত্রি ও রঞ্জনকে এলোমেলো করে দেবে তা মনে হয় রঞ্জন জানলেও রাত্রি জানতো না কি হয়েছিল সেই দিনে।
দেখতে দেখতে রঞ্জন ও রাত্রির 29তম বিবাহ বার্ষিকী এগিয়ে এলো। এর মধ্যে অফিসে রঞ্জনের দায়িত্ব বেড়েছে। এমডি বিশাল খান্না তাকে অফিসের যাবতীয় দায়িত্ব তুলে দিয়েছে। বিশাল খান্না আমেরিকায় বেশিরভাগ সময়ই থাকেন। বছরের শেষ দিকে ডিসেম্বরে তিনি আসেন, মাসখানেক থেকে আবার চলে যান। এর ফলে রঞ্জনের দায়িত্ব বেড়েছে, সাথে লক্ষ্মী লাভও বেড়েছে, আর সঙ্গে সঙ্গে বেড়েছে তার স্বেচ্ছাচারিতা। অধস্তন কর্মীদের পান থেকে চুন খসলেই গালিগালাজ করে, এই জন্য সবাই ভয়ে ভয়ে থাকে। পুরনো কর্মীদের অনেকে অনুপযুক্ত বলে ভিআরএস নিতে বাধ্য করেছে। রঞ্জনের পিএ রেশমাকে এখন চেনা যায় না। বেশ কয়েক বছর আগেও রিসেপশনিস্ট হিসেবেই কাজ করত। রঞ্জনের সৌজন্যই এত উত্তরণ ওর। যদিও সৌন্দর্যে রাত্রির ধারে কাছে আসে না, তাও ওর চটুল চাহনির মাদকতায় রঞ্জন বন্দী। এখন প্রায় অফিস ট্যুরের নাম করে দুজনে বেরোয়। অফিস ও নিজের কাজও হয় দুজনের। 3 বা 4 দিন পর ওরা ফেরে। এভাবেই চলছিল। রঞ্জনের কড়া নির্দেশ তাদের কোনো খবর যেন রাত্রিকে না দেওয়া হয়। ফলে রাত্রিও তাদের দুজনের একান্তে গোপনে অভিসার করা বা মেলামেশা করা সম্বন্ধে ওয়াকিবহাল নয়। রাত্রি নিজেও খুব ব্যস্ত। সোফিয়া কলেজের প্রিন্সিপাল হিসেবে গুরু দায়িত্ব পালন করা চারটিখানি কথা নয়। মেয়ে রিম্পার সফলভাবে পড়াশোনা শেষের পথে। অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ব বিজ্ঞান নিয়ে পড়ে পিএইচডি করতে অস্ট্রেলিয়ার সিডনিতে যাবে। যদিও রঞ্জনের ইচ্ছে ছিল না মেয়ে সুদূর অস্ট্রেলিয়ায় যায়। মেয়ের জেদের কাছে হার স্বীকার করে নিতে হয়েছে রঞ্জনকে। বিবাহ বার্ষিকী বলে প্রচুর লোককে আমন্ত্রণ জানিয়েছে তারা। জুহুর বিখ্যাত জেডব্লিউ ম্যারিয়ট হলকে ভাড়া করেছে। অঢেল খাবার ও পানীয়ের সুবন্দোবস্ত করেছে রঞ্জন। রাত্রির অফিস কলিগরা সব আসবে সেখানে। ফলে বাড়িতে অনুষ্ঠান করা সম্ভব নয়। নির্দিষ্ট দিনে সকাল থেকে ব্যস্ততা দুজনের, তবে দুরকম ভাবে। রাত্রির মন সরল, কিন্তু রঞ্জন সে তার কুটিল পরিকল্পনা সাজাতে ব্যস্ত। একবার ভাবছে রেশমার সাথে তার সম্পর্ক রাত্রি জেনে গেলে কিভাবে সামাল দেওয়া যায়। রেশমা আমন্ত্রিত এখানে। তাকে বারে বারে রঞ্জন শিখিয়ে দিয়েছে এমন কোনো আচরণ না করতে যাতে রাত্রি সন্দেহ হয়। নির্দিষ্ট দিনে জেডব্লিউ ম্যারিয়ট হলে আমন্ত্রিত লোকের ভিড়। কর্তা রঞ্জন সদর দরজায় দাঁড়িয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। তার নজর কখন রেশমা আসবে। বিকেল থেকে উসখুস করাতে রাত্রি বারদুই প্রশ্ন করেও সদুত্তর পায়নি। রঞ্জন বলেছিল, এত লোক আসবে তো তাই চিন্তা হচ্ছে। সবাইকে ঠিকমতো খাওয়ানো তো চারটিখানি কাজ নয়, তুমিই বলো। রাত্রি তেমন কিছু বলেনি, মেনে নিয়েছে তার কথাই। রঞ্জন বাইরে থেকে বিশেষ পানীয় নিয়ে এসেছে এই দিনের জন্য কয়েক সেট। রাত্রি এই সব নিয়ে কখনো মাথা ঘামানোর প্রয়োজন আছে বলে মনে করেনি, তাই সে নিরুত্তর থাকে। যথাসময় সব আমন্ত্রিত অতিথিদের সাথে রেশমাও উপস্থিত হয়। রেশমার পোশাক দেখে সবাই অবাক হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সাথে রেশমা ঠিক ছিল, রঞ্জনের পিএ বলে কথা, কিন্তু পোশাক তার ভদ্রজনিত নয়। উপস্থিত অতিথিরা কানাঘুষো করলেও রঞ্জন রেশমাকে নিয়ে খুবই গলিত। রাত্রির সাথে রঞ্জন রেশমার পরিচয় করিয়ে দেয় এ আমার বেটার হাফ রাত্রি বলে। ভদ্রতায় রাত্রি হাত জোড় করে নমস্কার করে, কিন্তু প্রতি নমস্কারের বদলে রাত্রি যা শোনে তা নিজের কানকে বিশ্বাস করতে পারেনি। রেশমা প্রতি নমস্কার না করে কিছুটা বিদ্রুপের হাসি হেসে রঞ্জনকে উদ্দেশ্য করে বলে, রঞ্জন, তোমার বউকে এতদিনেও আধুনিক পোশাক বা আদব কায়দায় রপ্ত করাতে পারলে না? পার্টিতে কেউ হাত জোড় করে নমস্কার করে? সেকেলে নিয়ম থেকে বেরিয়ে আসতে বলো। নাইট ক্লাব ডিস্কো থেকে না গেলে হয়? তারপরে হাত বাড়িয়ে দিল, বলল, আমি রেশমা। রাত্রির চোখে আগুন জ্বলে উঠেছিল, তাও নিজেকে শান্ত রেখে দৃঢ়ভাবে উত্তর দিল, আমরা ভারতীয়, আর ভারতীয় সংস্কৃতি সবচেয়ে পুরনো। এখানে হাত জোড় করে নমস্কার শেখানো হয়। এটি তাকে সম্মান প্রদর্শন করতেই করা হয়, যা করমর্দন করলে হয় না। ভারতীয় সংস্কৃতি ও পাশ্চাত্য সংস্কৃতির আকাশ পাতাল পার্থক্য। রেশমা কিছুটা দমে গেল এবার। তারপর হাত জোর করে নমস্কার করে জল খাবার বাহানায় সরে গেল রাত্রির সামনে থেকে। রাত্রির মনে ঝড়ের দাপট তখন। রঞ্জনের সাথে কি রেশমার কোনো সম্পর্ক আছে গোপন? রাত্রিকে আপনি না বলে তুমি বলা ও রঞ্জন, যেখানে সে তার বস, তাকে তুমি বলে সম্বোধন কি করে একজন পিএ করতে পারে? সেই রাতে রঞ্জন ও রাত্রির 29তম বিবাহ বার্ষিকী জমকালো হলো ঠিকই, কিন্তু রাত্রি ও রঞ্জনের সম্পর্কে চিড় ধরল। পরে তা বিশাল আকার নিয়ে ফাটলে রূপান্তরিত হলো। সামাজিক প্রতিপত্তির কথা মাথায় রেখে তারা বিবাহ বিচ্ছেদ করেনি ঠিকই, কিন্তু যেটা হলো মানে এক ছাদের তলায় দুজনের বসবাস করেও উভয়ের সাথে বাক্যালাপ বন্ধ হয়ে গেল, সেটাও বিচ্ছেদের থেকে কম কি?
সেদিন রাতে অঢেল খাবার ও পানাহারের ব্যবস্থা ছিল, যাতে আমন্ত্রণ পাওয়া অতিথিরা ক্ষুণ্ণ না হন। পুরুষ ও মহিলাদের বিশেষ লাউঞ্জের ব্যবস্থাও ছিল। হাসি মজাতে ভালোই কাটছিল। তাল কাটল শেষ দিকে এসে। রঞ্জন নাচের বন্দোবস্ত করেছিল বাগানের একদিকে। সেখানে চাইলে নাচতে পারে যে কেউ। আমন্ত্রিত অতিথি নিজের নিজের সঙ্গীকে সাথে নিয়ে নাচতে পারেন, এটাই নিয়ম ছিল। সবাই তাই করছিল। রাত্রি কিন্তু নাচবে না সবার সামনে, বিশেষত বাইরের পুরুষদের সামনে। আগেই রঞ্জনকে বলেছিল। রঞ্জন মুখে অমায়িক হাসি নিয়ে তাতে রাজিও ছিল। আসলে রঞ্জন নিজেও চাইছিল রাত্রি এসব থেকে দূরেই থাকুক। তাহলে রেশমার সাথে নাচা যাবে, নাচের অছিলায় একটু শরীর স্পর্শ করা যাবে। আর সবাই ভাবে বেসামাল হয়ে পড়েছে, তাই এই অবস্থা। চতুর রঞ্জন এর পরিকল্পনা সফল হয়েছিল। সবার সামনে বেশ দৃষ্টিকটু করেই রেশমা রঞ্জনকে নিয়ে নাচছিল। নাচের অছিলায় বেশ কয়েকবার দুজন দুজনের কাছে আসা, হাতে হাত রেখে অপলক দৃষ্টিতে মুখের দিকে তাকিয়ে থাকা সব হয়েছিল। রেশমার অবিন্যস্ত পোশাকে ও রঞ্জনের কণ্ঠ লগ্না হয়ে নাচ দেখে অনেকেই বিরক্ত হয়েছিলেন, কিন্তু রঞ্জনের ভয়ে তা প্রকাশ করতে পারেননি। পরদিন সকালে রঞ্জন একটু দেরি করে অফিসে গেল। মেয়ের শরীর খারাপ থাকায় রাত্রিও সেদিন কলেজ যায়নি। দুপুরে রঞ্জনের সাথে এক প্রস্থ রুটিন মাফিক কথা বলে দুপুরের খাবার খেয়ে সবে উঠেছে। তখনই রঞ্জন এর শোবার ঘরে ল্যান্ডলাইনের ফোনটি সজোরে ক্রিং ক্রিং করে বেজে উঠল। অসময় কে ফোন করেছে ভাবতে ভাবতে রাত্রি ফোন তুলে হ্যালো বলতেই ফোনের অপর প্রান্ত থেকে একজন অজানা পুরুষের অস্পষ্ট গলা পেল। রাত্রি ম্যাডাম বলছেন? রাত্রি সম্মতিসূচক উত্তর দিতেই অপর দিক থেকে সে অজানা পুরুষটি বলে উঠল, রঞ্জন স্যার তার পিএ রেশমার সঙ্গে ওর্লি ফোর্টে ঘুরছেন। আরও বলল, আপনাদের বিবাহিত সম্পর্ক টেকানো মুশকিল। রঞ্জন ও রেশমাকে সব জায়গায় একসাথে দেখতে পাওয়া যাচ্ছে। রঞ্জন স্যারকে রেশমার থেকে দূরে রাখুন। বলেই ফোন কেটে দিল অজানা লোকটি। রাত্রি চিন্তায় পড়ল এবার, কারণ সকালে রঞ্জন অফিসে যাবার সময় রাত্রিকে বলেছিল বিকালে তাড়াতাড়ি ফিরে আসবে। এখন আবার এই ফোন কল। রাত্রি রঞ্জনের মোবাইল বার 2 ফোন করলো, কিন্তু নট রিচেবল শোনাতে এবার অফিসে ফোন করলো। সেখান থেকে রিসেপশনিস্ট জানালো সাহেব তার পিএকে নিয়ে ব্রিজ ক্যান্ডিতে গেছেন, এখনো ফেরেননি। আরও জানালো দেরি হলে সরাসরি বাড়িতে চলে যাবেন। রাত্রি এবার ভাবনার অকুল পাথারে পড়ল। প্রথমে অচেনা লোকটির ফোন, পরে অফিসে ফোন করে জানা দুটোই সন্দেহজনক। কোথায় গেল তাহলে রঞ্জন? সেদিন রঞ্জন রাত 8টার মধ্যে ফিরে এলো বাড়ি। বউয়ের সন্দেহ এড়ানোর জন্য আসার সময় মুম্বাইয়ের বিখ্যাত খাবার বাটাটা ভাডা, বম্বে স্যান্ডউইচ, বাটার চিকেন, কিমা পাব, ফালুদা, পুরনপুলি ও মেয়ে খুব আইসক্রিম খেতে ভালোবাসে। মেয়ের জন্য ফ্রুট অ্যান্ড নাট আইসক্রিম নিয়ে হাজির। পরিস্থিতি সহজ করতে হবে তো। রাত্রি মেয়ের সাথে বসে মেয়ের অস্ট্রেলিয়া যাবার আলোচনা করছিল। এর মধ্যেই রঞ্জনের প্রবেশ ও হইচই শুরু করে দিল। রাত্রি অন্যদিন হলে উঠে এসে রঞ্জনের হাত থেকে সুটকেস নেয় ও কোটটাও নিয়ে ঘরে নিয়ে যায়। আজ রাত্রিকে নিরুত্তাপ দেখে রঞ্জন কিছুটা হলেও আশঙ্কায় পড়ল। কি হলো? রাত্রি কি সব জেনে গেল আমাদের বিষয়ে? তবে তো এবার সাবধানে কথা ও পা ফেলতে হবে। এমনিতে অফিসে রঞ্জনের ভয়ে কেউ মুখ খুলবে না তা নিশ্চিত। তাহলেও কিছু বলা যায় না, দেওয়ালেরও কান আছে তো। রাত্রিকে খাবারগুলো তুলে রাখতে বলল। রাত্রি সম্মতিসূচক মাথা নাড়ল। রঞ্জন নিশ্চিন্ত হলো। না, যা ভাবছিলাম তা নয় ভেবে ফ্রেশ হতে টয়লেটে চলে গেল। সেদিন রাতে খাবার টেবিলে খাবার খেতে খেতে রঞ্জন রাত্রির সাথে টুকটাক কথা বলছিল। আসলে রঞ্জন এই ন্যাক্কারজনক কাজ করেছে বটে, কিন্তু ভেতরে শঙ্কায় ছিল রাত্রি জেনে গেলে কিভাবে সামাল দেবে পরিস্থিতিটা। রেশমার চপল চাহনি, কথার মাদকতায় সে ভালোই ফেসে গেছে। কি করবে এখন? মেয়ে রিম্পা তাড়াতাড়ি খেয়ে ওর ঘরে চলে গেছে, কি কাজ আছে বলে। অন্যদিন তিনজনেই একসাথে ডিনার করে। হঠাৎ রাত্রি বলে ওঠে, আজ ব্রিজ ক্যান্ডিতে কি করতে গেলে? রঞ্জন এবারে তার মনের ঈশান কোণে সিঁদুরে মেঘের আনাগোনার ইঙ্গিত মনে হয় পেতে শুরু করলো। এই রে, যা ভয় পাচ্ছিলাম। তাও শান্ত গলায় বলল, তোমাকে কে বলল? আমি তো অফিসেই ছিলাম। রাত্রি ততোধিক দৃঢ় সুরে বলল, না, ছিলে না। রঞ্জন এবার কিছুটা রাগতভাবে বলল, তুমি কি আমাকে সন্দেহ করছো? তাও এতদিন পর। কিছুটা আবেগঘন গলায় বলল, সত্য বলছি, তোমার দিব্যি অফিসেই ছিলাম।
রাত্রি এবার ক্রুদ্ধ নাগিনীর ন্যায় ফুঁসে ও আগুন ঝরানো গলায় বলল, অফিসে ছিলে না রেশমার সঙ্গে ছিলে? রঞ্জনও এবার জোরে জোরেই বলল, আমাকে সন্দেহ করার মানে কি বিয়ের এতদিন পর? রাত্রি জোরে জোরেই বলল, চেঁচিয়ে নিজের সম্মান নষ্ট করো না, মেয়ে জেগে যাবে। তোমাকে মোবাইলে পাইনি, তাই অফিসে ফোন করে জেনেছি তুমি ব্রিজ ক্যান্টিতে, তাই ওখানেও কি বিয়ে চাই? রঞ্জন বুঝতে পারলো তীরে এসে তরি বুঝতে চলেছে, তাই বলল, রেশমার বাড়িতে মেয়ের শরীর খারাপ, তাই রেশমা ওখানেই যাচ্ছিল। অতিরিক্ত নার্ভাস থাকায় আমাকেও সঙ্গে যেতে বলেছিল, তাই আমি ওর সাথে ওখানে গিয়েছিলাম। রাত্রি রঞ্জনের তীব্রতর বাদানুবাদ শুনে মেয়ে রিম্পা নিজের ঘর থেকে বের হয়ে এলো ও বাবা মাকে সরিয়ে দিল। পরে রাত্রি মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল ও বলতে থাকলো, আমার সাজানো সংসার শেষ হয়ে গেল রে। মাকে ওভাবে কাঁদতে দেখে রিম্পাও এবারে কান্নায় ভেঙে পড়ল। সে রাতটা কাটলো একভাবে, কারণ ঘটনায় আকস্মিকতায় রাত্রি হতভম্ব হয়েছিল। কারণ রাত্রি রঞ্জন যেভাবে রিয়াক্ট করবে তা ভাবতেও পারেনি। তার দুদিন পর মেয়ে চলে যায় সুদূর অস্ট্রেলিয়ায়। রাত্রি রঞ্জনকে বোঝানোর চেষ্টা করেছিল, তাও রঞ্জন সেটা কানেই তোলেনি। সে রেশমায় ডুবেছিল। রোজি আকণ্ঠ মদ খেয়ে অশ্রাব্য ভাষায় রাত্রিকে গালিগালাজ করতে থাকলো। উপায় নেই, তাই রাত্রিও তা মেনে নিল। আসলে উচ্চাশা, সুরা ও নারী তিনটি জিনিস মানুষকে অধপতনে নিয়ে যায়, যেটা রঞ্জনের হয়েছিল। পরে রিম্পা অস্ট্রেলিয়ায় পড়তে পড়তেই একটি ছেলের প্রেমে পড়ে ও তাকে বিয়ে করে প্রবাসী হয়েছে। ছেলেটি ওখানকার নামকরা গাইনি বিশেষজ্ঞ। এদিকে পূব আকাশ ধীরে ধীরে লাল হয়ে উঠছে, চারপাশে ছড়িয়ে পড়ছে। কিছু পরে কর্মচঞ্চলতা শুরু হবে লোকজনের সমাগমে, কিন্তু রাত্রির মনে রঙের ছোঁয়াও লাগছে না। নিকষ গাঢ় অন্ধকারে ঢেকে আছে, তা ভেদ করে আলো প্রবেশ করতে পারছে না। একবার ভাবলো ফিরে যাবে আকাশের কাছে, এই অসহনীয় দম বন্ধ করা পরিবেশ থেকে, কিন্তু তাও আর সম্ভব নয়। সেও বিয়ে করেছে, এক ছেলে এক মেয়েকে নিয়ে ভালো আছে। সেখানে গিয়ে নতুন পরকীয়া করে লোক হাসানোর চেয়েও বড় মন ও শরীর সায় দিচ্ছে না। রাত্রে কিছুই পেল না রঞ্জনকে বিয়ে করে। সামাজিক প্রতিপত্তি, আর্থিক নিরাপত্তা সেটা পেলেও প্রকৃত ভালোবাসা সেটা পেল না। আকাশের সাথে কেন যে সাহস করে বিয়ে করলো না, সেটাই ওর জীবনের হয়তো বড় ভুল। আকাশকে বিয়ে করলে হয়তো তার জীবনের গতিপথ অন্যদিকে বইতে পারত। সে ভালোবাসার সাগরে হয়তো ভেসে যেত। তা এখন অলীক কল্পনা মাত্র। তাই রাত্রি এবার সিদ্ধান্ত নিল, মেয়ের সাথে সেও চিরদিনের জন্য অস্ট্রেলিয়াতে চলে যাবে। থাকুক রঞ্জন এখানে তার রেশমাকে নিয়ে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।